দ্বিতীয় বক্তা শ্রী যিশু দেবনাথ, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ স্কলার এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতিরও সদস্য। তিনি যে বিষয়টি এখানে তুলে ধরবেন, এক্সপ্লোরিং দ্য স্কোপস অফ ই বুকস ফর প্রিন্ট ডিসেবলড পার্সনস। এখন শ্রী যিশু দেবনাথকে আহ্বান করছি তার বক্তব্য এবং তার প্রেজেন্টেশন এখানে রাখবার জন্য। নমস্কার। আপনারা ব্রেল পদ্ধতির 200 বছর উপলক্ষে আজকের যে আলোচনা সভা, তাতে এতক্ষণ ধরে ব্রেল পদ্ধতির 200 বছরের যে ইতিহাস এবং তার বিবর্তন, অগ্রযাত্রা, সে বিষয়ে শুনলেন, অমিয়দা বললেন। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা মূলত এই বর্তমান সময়ে প্রযুক্তির সাহায্যে ব্রেল শুধু নয়, প্রযুক্তির সাহায্যে শুধু ব্রেল নয়, কিভাবে দৃষ্টিহীন মানুষরা যারা কালির লেখা পড়তে পারেন না, তারা বইপত্র পড়তে পারেন, মানে বইয়ের পাঠক হয়ে উঠতে পারেন। এবং সেক্ষেত্রে এই কলকাতা বইমেলার যারা উদ্যোক্তা, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড এবং যে সমস্ত বই প্রকাশনা সংস্থারা এর সঙ্গে যুক্ত, তারা কিভাবে আমাদের সাহায্য করতে পারেন, সেই প্রসঙ্গেই কয়েকটা কথা আমি আপনাদের বলবো। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এই পিছনের দেয়ালটিতে একটি স্ক্রিনে আমরা ওই যা অমিয়দা এতক্ষণ বলছিলেন সেগুলোর প্রেজেন্টেশন আমরা দেখাচ্ছিলাম। আমি শুরু করছি ইবুকের প্রসঙ্গ দিয়ে, এবং মূলত ইবুকের কথাই বলবো, কিন্তু তাতে ব্রেলের প্রসঙ্গটা আসবে কিভাবে সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, দেখুন, ইবুক তৈরি হওয়ার পর, মানে ইবুক অ্যাভেলেবল হওয়ার পর থেকে দৃষ্টিহীন মানুষদের কাছে জ্ঞানের দরজার, মানে জ্ঞান জগতের আরেকটা নতুন জানালা খুলে গেল। বিশেষ করে যারা প্রিন্ট ডিসেবল, কালির লেখা যারা পড়তে পারেন না, তাদের কাছে ইবুক তৈরি হওয়ার পর থেকে কিন্তু একটা জ্ঞানের জানালা নতুন করে খুলে গেছে। তার কারণ হচ্ছে যে দৃষ্টিহীন মানুষরা ইবুককে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে পড়তে পাচ্ছেন। কিভাবে পড়তে পাচ্ছেন? তারা কিন্তু আপনাদের মতো স্ক্রিনে লেখা দেখে পড়ছেন না, তারা কিন্তু ইবুক কে পড়ছেন একটা স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে। মানে কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা রয়েছে, যেটা কম্পিউটারের স্ক্রিনে যে লেখা উঠছে সেই লেখাটাকে পড়ে দিচ্ছে। অথবা মোবাইলে টকব্যাক বলে একটি ফিচার আছে একটা, সেই ফিচারের মাধ্যমে মোবাইলের স্ক্রিনে যে লেখা উঠছে সেই লেখা সেই সফটওয়্যার পড়ে দিচ্ছে। এবার এই স্ক্রিন রিডিং সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু ইবুক পড়তে পাচ্ছেন দৃষ্টিহীনরা। এবার এতে মনে হতে পারে যে তাহলে সমস্যাটা তো সমাধান হয়েই গেল, তাহলে তো আর নতুন করে কোনো সমস্যা রইল না। এখানে কিছু টেকনিক্যাল সমস্যার জায়গা রয়েছে, যেটা খুব বিশদে আলোচনা করার সুযোগ না হলেও কিছুটা আজকে আমরা বলতে পারবো। আমাদের কাছে পরিচিত যে ইবুক, তার কতগুলো ফরম্যাট, খুব পরিচিত কতগুলো ফরম্যাট আছে, এখানে আমরা দেখিয়েছি। যেমন সব থেকে পপুলার ফরম্যাট হচ্ছে পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আর তার সঙ্গে সঙ্গে আছে ডক্স, মানে ওয়ার্ড আর কি, মাইক্রোসফট ওয়ার্ড, যার মাধ্যমে আমরা লিখতেও পারি, পড়তেও পারি। অফিস আদালতে সব থেকে বেশি কাজে লাগে যেটা। তারপরের ফরম্যাটটা হচ্ছে টেক্সট ফরম্যাট, টেক্সট ফাইল, টিএক্সটি ফাইল। এটা তো আপনারা সবাই জানেন, মানে আমরা ইন্টারনেটে ওয়েবসাইট খুললে যে যা লেখা দেখি সবই ওই টেক্সট ফরম্যাটে ওখানে এন্ট্রি করা হয়েছে। আর তারপরেরটা দেখুন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের আলোচনায়, যেটা বারবার আসবে, 4 নম্বরটা ইপাব, মানে ইলেকট্রনিক পাবলিকেশন। আর 5 নম্বরটা হচ্ছে ডেইজি, ডিজিটাল অ্যাক্সেসিবল ইনফরমেশন সিস্টেম, যেটা এখন মানে সব থেকে আধুনিক বইয়ের প্রযুক্তি। এখন কিন্তু আমরা বাংলা বইয়ের ক্ষেত্রে দেখছি সব থেকে বেশি ব্যবহার হচ্ছে পিডিএফ এর। পিডিএফ এর অনেকগুলো ধরন আছে, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে স্ক্যান পিডিএফ, মূলত দুভাবে পিডিএফ তৈরি করা হয়। একটা হচ্ছে স্ক্যান পিডিএফ, অর্থাৎ বইটার ছবি তুলে সেই ছবিকে ডিজিটালি প্রিজার্ভ করা, একটার পর একটা সাজিয়ে
যে পিডিএফ তৈরি হয় সেটা স্ক্যান পিডিএফ, আরেকটাকে বলছে ট্রু পিডিএফ, যেটা ওই যেমন করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের থ্রুতে লিখি, অর্থাৎ ওই ইউনিকোড এন্ট্রির মাধ্যমে আমরা যে পিডিএফ তৈরি করছি সেটাকে ট্রু পিডিএফ বলা হচ্ছে। এখন এই যে দু ধরনের পিডিএফ, এর বাইরেও বিভিন্ন ধরনের পিডিএফ আছে, আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত এই দুটো ধরন। এখন এই ট্রু পিডিএফ এবং স্ক্যান পিডিএফ এর মধ্যে বাংলা বইয়ের ক্ষেত্রে আমরা দেখছি সব থেকে বেশি পাওয়া যায় স্ক্যান পিডিএফ, অর্থাৎ একটা বই আমি দোকান থেকে কিনে আনলাম বা লাইব্রেরি থেকে তুললাম, তারপর সেই বইটাকে ছবি তুললাম, ছবি তুলে পরপর এখন তো অনেক মোবাইল অ্যাপ আছে, সেই মোবাইলের অ্যাপের থ্রুতে সেটাকে একটা বই বানিয়ে ফেললাম, বানিয়ে সেটা ইন্টারনেটে কোনো একটা ওয়েবসাইটে আপলোড করে দিলাম। এটা বেআইনি কাজ, মানে এটা তো বইয়ের পাইরেসি করা হচ্ছে। বাংলা বইয়ের ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি, মানে আমার মনে আছে একটা খুব বিখ্যাত বই 2020 সালে বা 18-19 সালে ওই সময় বেরিয়েছিল বাংলা, খুব জনপ্রিয় হয়েছিল বইটা, সন্মাত্রানন্দের নাস্তিক পণ্ডিতের ভিটা। বইটা পড়ার জন্য বইটা কেনার চেষ্টা করছি আমরা, ততক্ষণে আমাকে আমার এক বন্ধু বললো যে এই বইটা অলরেডি পিডিএফ বেরিয়ে গেছে বাজারে, এবং সেই পাইরেটেড পিডিএফ কপিটা সে আমাকে পাঠিয়েও দিল। অর্থাৎ বাংলা বইয়ের ইন্ডাস্ট্রির তো এটা একটা বড় সমস্যা যে কপিরাইট দিয়েও সেটাকে প্রোটেক্ট করা যাচ্ছে না, ছবি তুলে সেটার পাইরেসি হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে ট্রু পিডিএফ, যেটা যে পিডিএফটাকে আমি কম্পিউটারে ন্যাভিগেট করে করে পড়তে পারি, মানে যেটা ওই টাইপ করে তৈরি করা হয়েছে এবং যেটা ওপেন করলে আমি ক্যারেক্টার ওয়াইজ সেটাকে পড়তে পারবো। এখানে আমি আপনাদের এই দু ধরনের পিডিএফ এর একটা এক্সাম্পল দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এই যে বইটা, এটা একটা বাংলা বই, অনিরুদ্ধ রায়ের মধ্যযুগের শহর, ভারতীয় শহর। এই বইটার এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এটা কিন্তু ইউনিকোডে এন্ট্রি করা নয়, এটা আবার দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, যাই হোক। এখন ওইটা ওই একই সমস্যাটা হচ্ছে সম্ভবত। একটু সময় চাই। হ্যাঁ, এই দেখুন বাংলা বইটা, এই বইটার এই যে অক্ষরগুলো রয়েছে, এই যে মধ্যযুগের ভারতীয় শহর, এটাকে কিন্তু আমি চাইলে সিলেক্ট করতে পারছি না। এই যে দেখুন সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু ক্যারেক্টার ওয়াইজ সিলেক্ট হচ্ছে না, মানে এক একটা অক্ষর সিলেক্ট হচ্ছে না, এটা ছবির মতো সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই পিডিএফটা কিন্তু ইউনিকোডে এন্ট্রি করা নয়, মানে টাইপ করে করে তৈরি করা নয়, এটা ছবি তুলে তৈরি করা একটা পিডিএফ। এবার আমাদের ক্ষেত্রে আমরা যারা দৃষ্টিহীন, আমাদের সমস্যাটা কি, আমরা যে স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে এই বইটা পড়ছি ল্যাপটপে, কম্পিউটারে কিংবা মোবাইলে, আমরা কিন্তু যেহেতু ক্যারেক্টারগুলো এখানে এন্ট্রি করা নেই ইউনিকোডে, সেই জন্য আমার যে স্ক্রিন রিডারটা, সে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে পড়তে পারছে না, সে এটাকে ট্রিট করছে একটা ছবি হিসেবে, তার কাছে মনে হচ্ছে এটা একটা ইমেজ। আবার একইভাবে আমি যদি একটা ইংরেজি বই দেখি, এই দেখুন আমি একটা ইংরেজি বই দেখাচ্ছি, এই যে এই বইটি একটা ইংরেজি পিডিএফ, কিন্তু এটা হচ্ছে ট্রু পিডিএফ। এই ট্রু পিডিএফটা দেখুন, এই যে লেখাগুলো, আমি কিন্তু চাইলে এক একটা লাইন, একটা অক্ষর, একটা মানে এক একটা ওয়ার্ড আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারছি, এবং এটা কিন্তু আমার যে স্ক্রিন রিডিং সফটওয়্যার, সেটা দিয়ে আমি এটা যেহেতু রিকগনাইজ করতে পারছে, সেই জন্য ও কিন্তু আমাকে এই প্রত্যেকটা লেখা পড়ে দিতে পারছে আলাদা করে। তার মানে আমার এইটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে দু ধরনের পিডিএফ, স্ক্যান পিডিএফ এবং ট্রু পিডিএফ, এই দুটো পিডিএফ এর মধ্যে ট্রু পিডিএফটা হচ্ছে এই দুটোর মধ্যে অপেক্ষাকৃত ভালো,
কিন্তু পিডিএফ এর কতগুলো লিমিটেশন আছে, বিশেষ করে বাংলা পিডিএফ এর। বাংলা পিডিএফ এর লিমিটেশনটা কি, আমরা যে স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে বই পড়ি বা মোবাইলেও যে অ্যাপের মাধ্যমে আমরা ইবুক পড়তে পারি, সেই অ্যাপগুলো কিন্তু বাংলা পিডিএফ এর যে লেখা সেগুলোকে কোনোভাবেই, সেটা ট্রু পিডিএফই হোক আর স্ক্যান পিডিএফই হোক, সেটাকে রিকগনাইজ করতে পারে না। এটা হচ্ছে বাংলা পিডিএফ এর সমস্যা। বাংলা পিডিএফ এর আরও কতগুলো সমস্যা আছে। বাংলায় লেখা এই যে স্ক্যান পিডিএফ যেগুলো, তার মূল সমস্যা আরেকটা, সেটা হচ্ছে যে এটাতে আপনারা যারা পিডিএফ পড়েন আপনারা দেখেছেন যে পিডিএফে পরপর পরপর পাতা উল্টে যেতে হয়। মানে চাইলে আপনি কোন পাতায় আপনি যাচ্ছেন, মানে এটা একটা ম্যানুয়াল বইয়ের মতো, পরপর পৃষ্ঠা উল্টে উল্টে আপনাকে পড়তে হবে। কিন্তু পিডিএফটা তো একটা ডিজিটাল টেকনোলজি, চাইলে তো আপনি স্কিপ করে জাম্প করে কোনো একটা পেজে চলে যেতে পারেন, তাই না? একটা সূচিপত্রে একটা নাম দেখলেন, একটা চ্যাপ্টারের নাম দেখলেন, যদি সেটা হাইপার লিঙ্ক করা থাকে তাহলে সেখানে ক্লিক করলেই কিন্তু সেই চ্যাপ্টারটা খুলে যাবে। এরকম হওয়ার কথা, কিন্তু বাংলা পিডিএফ এর ক্ষেত্রে এগুলো হয় না। সেই কারণে আমাদের দিক থেকে যেটা আমরা মনে করি, যেটা আমরা বলছি, যে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে ফরম্যাট হচ্ছে সেটা হচ্ছে ইপাব, ইলেকট্রনিক পাবলিকেশন। এটাও একটা ইবুকের ধরন। এই যে ইপাব, এই ইপাবের এই ইলেকট্রনিক পাবলিকেশনের কতগুলো ভালো দিক হচ্ছে যে এই ইলেকট্রনিক পাবলিকেশন অনেকগুলো ফেসিলিটি আমাদেরকে দেয়। একটা হচ্ছে যে এই ইলেকট্রনিক পাবলিকেশনের মাধ্যমে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে চিনতে পারি। আমি যখন একটা স্ক্রিন রিডার দিয়ে পড়ছি তখন আমি কিন্তু ওই প্রত্যেকটা ওয়ার্ডের বানান সবই আমি খুব ডিটেলে পড়তে পারি। মানে ধরা যাক আমি একটা ইংরেজি বই পড়ছি, সেখানে আমি কোনো একটা শব্দের বানান জানি না, বানান যেভাবে প্রনাউন্স করছে সেরকম প্রনাউন্সিয়েশন যেরকম, সেরকম হয়তো বানানটা নয়, বানানটা হয়তো অন্যরকম, তার মধ্যে কোনো সাইলেন্ট লেটার আছে, সেগুলো বুঝতে গেলে আমাকে বানানটা পড়তে হবে। তাহলে ইপাবের মাধ্যমে কিন্তু আমি ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে পড়তে পারছি। বাংলার ক্ষেত্রেও তাই। বাংলায় ধরা যাক আমার নাম যিশু, অন্তস্থ জয় দীর্ঘী তালবস্য হস্যু। এবারে আমি এই যে অন্তস্থ জ, দীর্ঘইকার, তালবস্য, এই প্রত্যেকটা বর্ণ আমি যদি ইপাব ফরম্যাটে বই পাই তাহলে কিন্তু আমি প্রত্যেকটা লেটারকে রিকগনাইজ করতে পারবো, পড়তে পারবো। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ ইস্যু কি, সেটা হচ্ছে যে আমরা এই ইপাব যদি খুলি তাহলে কোনো একটা পেজের কোনো একটা লাইনকে যদি আমি বুকমার্ক করে রাখতে চাই, কোনো একটা পেজে যদি আমি নোট নিতে চাই, সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু ইপাব আমাকে দেয়, একটা ইপাব বইতে আমি পাই। এরকম বেশ কিছু ফিচার আছে যেগুলো ইপাবের মধ্যে পাওয়া যাবে। এখন তাহলে প্রশ্ন উঠবে যে ইপাব কি এমন একটা ফরম্যাট যেটা শুধুমাত্র যারা দৃষ্টিহীন তাদের জন্য তৈরি করতে হবে? একেবারেই সেটা নয়। দেখুন, ইপাব টেকনোলজির ক্ষেত্রে আমরা যেটা সব থেকে বেশি আমাদের কাছে ইন্টারেস্টিং, এটা তিনটে অ্যাসপেক্ট আছে এই জিনিসটার। এটা আমি আপনাদেরকে দেখাবো। ইপাবের তিনটে অ্যাসপেক্ট হচ্ছে, ইপাব চোখে দেখা যায় খুব ইজিলি, আপনি যেমন করে পিডিএফ পড়েন তেমন করেই আপনি ইপাব পড়তে পারবেন। ইপাবের আরেকটা অ্যাসপেক্ট কি, ইপাব কানে শোনা যায়। আপনি যদি আপনার এই মানে স্ক্রিন রিডার যদি কাজ না করে বা স্ক্রিন রিডার দিয়ে ওই পরপর ডাউন অ্যারো করে করে যদি পড়তে না পারেন, তাহলে আপনি চাইলে ইপাব বইটা, ওখানে একটা অডিও প্লে বাটন আছে, আপনি এটা শুনতে পারবেন, মানে বইটা পড়তে থাকবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে একটা ইপাব বই সেটা আমার কম্পিউটারে নিয়ে আমি যদি ওর সঙ্গে ওই যে অমিয়দা যে ডিভাইসটার কথা বললেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, রিফ্রেশেবল ডিসপ্লে লাগিয়ে দিই, তাহলে ওই স্ক্রিনে যে লেখাটা আমি দেখছি সেটাই কিন্তু আমি হাতে স্পর্শ করে পড়তে পারবো। তার মানে ইপাব হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা একই সঙ্গে দৃষ্টিহীন এবং দৃষ্টিমান সকলের জন্য সেটা অ্যাক্সেসেবল, একটা ইউনিভার্সাল ডিজাইন ইপাবের মধ্যে রয়েছে। এবং শুধু দৃষ্টিহীন নন, কালির লেখা পড়তে অসমর্থ এমন অনেক মানুষ আছেন, ধরা যাক ডিসলেক্সিয়া যাদের আছে, লার্নিং ডিসেবিলিটি, তারা লেখাটাকে সোজা করে পড়তে পারছেন না। একটা লেখা আপনারা তো খুব সেই বিখ্যাত সিনেমাটা দেখেছেন, তার জামি পর, সেটা নিয়ে খুব আলোচনা হয় যে একটি ছেলে সে একটা লেখা সোজা সে পড়তে পারছে না, তাকে ওই অ্যাম্বুলেন্সের পেছনে যেমন অ্যাম্বুলেন্স উল্টো করে লেখা থাকে সেই রকম করে লিখলে তবে সে পড়তে পারছে। অথবা আমাদের বইগুলোতে যে স্ট্যান্ডার্ড স্পেসিং থাকে, একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড কিংবা একটা লাইনের পর আরেকটা লাইন,
বা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের যে স্পেসিং থাকে সেই স্পেসগুলো থাকছে কিন্তু সে পড়তে পারছে না, তার নিজস্ব তার ডিসেবিলিটির জন্য সে পড়তে পারছে না। এখন ইপাব বইয়ের ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন, মানে স্পেসটা বাড়াতে কমাতে পারবেন, ফন্টটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। মানে শুধু দৃষ্টিহীন নয়, যাদের লার্নিং ডিসেবিলিটি আছে তারাও কিন্তু এই ইপাব ফরম্যাটে বই তৈরি হলে উপকৃত হবেন। এখন আমি আপনাদেরকে একটা ইপাবের উদাহরণ দেখাতে চাইছি, দেখি সেটা কতটা পারি। এই দেখুন, আমি একটা আমার ল্যাপটপে একটা সফটওয়্যার রয়েছে, এটা ওপেন সোর্স, আপনি যে কোনো জায়গা থেকে পাবেন। এটা ইজি রিডার, এটা ডলফিনের ইজি রিডার। এটাতে আমি একটা বাংলা বই, রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব, এই বইটা আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ইপাব বই। এটা আমি ওপেন করছি, এই যে দেখুন বইটা ওপেন হলো। এটা হচ্ছে রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব। এবার দেখুন বাঁদিকে, একদম বাঁদিকে বইটার কন্টেন্ট আছে, এই যে এক মিনিট, আচ্ছা প্রথমে দেখাই। এই বইটার এখানে দেখুন বাঁদিকে কন্টেন্টটা বেরিয়েছে, মানে বইটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে আমি যে কোনো চ্যাপ্টারে যেতে পারি। ধরা যাক এই যে বাংলা শব্দতত্ত্ব, এই যে দেখুন সিলেক্ট হয়ে আছে নীল রঙের, আমি ডাউন অ্যারো করছি আর চ্যাপ্টারগুলো পাল্টাচ্ছে। আমি যে কোনো একটা চ্যাপ্টারে এন্টার করলেই সেই চ্যাপ্টারটা খুলে গেল। এবার আমি এই আপনারা দেখবেন এটা, এই যে পাশে প্রজেক্টরের পাশে একটা শব্দ হচ্ছে, ও কিন্তু পড়ছে। এই যে হলুদ হয়ে থাকা লেখাটা, হাইলাইটেড লেখাটা, এখানে কিন্তু লেখাটা পড়ছে। কাজে আমি এটা শুনে পড়তে পারি একভাবে, নিজে ডাউন অ্যারো করে করে যেমন যেমন যাবো সেরকম সেরকম ভাবে ওটা পড়তে থাকবে। এবার ধরা যাক আমি ডাউন অ্যারো করতে পারছি না, আমার লোকোমোটর ডিসেবিলিটি আছে, আমি বারবার আঙুল চালাতে পারি না, সেক্ষেত্রে এই যেখানে প্লে বাটনটা আছে, আমি যদি ট্যাপ করে করে যাই বা আমাকে কেউ প্লে করে দেন, তাহলে কিন্তু দেখুন অটোমেটিক্যালিও পড়ছে। এই শব্দটা আপনারা সবাই হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু এই যন্ত্রটাতে পড়ছে। তার মানে এটা অডিওটাও নিজে নিজেই হচ্ছে। তার মানে এটা দুটো অ্যাসপেক্ট আমি বললাম, একটা আপনি দেখতেও পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ওটার অডিওটাও হচ্ছে। এবার আপনি যদি মনে করেন এটাকে কাস্টমাইজ করবেন, এটাকে লেখাটাকে বড় করবেন, এই যে এটাকে আপনি ফন্টটাকে বড় করতে পারেন। দেখুন ফন্টটা বড় হচ্ছে, এইভাবে এটা বড় করা যায়। স্পেসিংটাকেও বড় করা যেতে পারে, স্পেসটা বাড়ানো যাবে, কমানো যাবে। এই যে যে ফিচারগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, সেই সবগুলোই কিন্তু এই ইপাব বইতে করা সম্ভব। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে এই লেখাটা যখন আমি ল্যাপটপে বা কম্পিউটারে খুলে রাখছি, এটা কিন্তু মোবাইলেও পড়া সম্ভব। মানে ল্যাপটপ নিয়ে ঘুরতে হবে আপনাকে এমন নয়। যদি মোবাইল ফোনে আপনি একটা অ্যাপ ইনস্টল করে নেন এবং ইপাবটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেন, তাহলে আপনি মোবাইলে ওটা পড়তে পারেন। এবার এরই সঙ্গে যদি আপনি একটা ডিভাইস কানেক্ট করে নেন, তাহলে এই যে লেখাটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি আঙুল দিয়ে ব্রেল হিসেবেও পড়তে পারবেন। সেইটা এবার আমি একটু স্লাইডে আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যন্ত্রটাই আমাদের এখানে শেষ ইয়ে। এই যে যন্ত্রটা, এটাকে বলে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে। আমি একটু জুম করছি, আপনারা দেখুন। এই যন্ত্রটা আমি যদি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি, তাহলে যা লেখা, এই যে দেখুন আঙুল দিয়ে পড়ছেন একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা,
এইখানে এই যে সাদা সাদা ডটগুলো উঠছে, স্ক্রিনে যা লাগানো আছে, লেখা আছে, সেটার সঙ্গে তার দিয়ে এই ডিভাইসটাকে কানেক্ট করলেই কিন্তু এই লেখাটা হাত দিয়ে পড়া যাচ্ছে। তার মানে ব্রেল পদ্ধতির যে পুরনো ধারণা, যেখানে ব্রেল প্রেসের মাধ্যমে বিরাট বিরাট বড় বড় বই প্রিন্ট করতে হবে এবং সেটাকে প্রিজার্ভ করতে হবে, সেটার জন্য প্রচুর জায়গা লাগে, সেই সমস্যাটা কিন্তু আর রইল না এই নতুন প্রযুক্তিতে। এবার ইপাব বই কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন পাবলিশার তারা তৈরি করেন। অ্যামাজন কিন্ডালে কিন্তু ইপাব বই পাওয়া যায়। এমনকি আমরা দেখেছি কলকাতায় বাংলা বইয়ের ক্ষেত্রে আনন্দ পাবলিশার্স কিছু কিছু বই তারা তৈরি করছেন, যেগুলো তাদের ওয়েবসাইটে পড়া যায়। এখন তারা যদি এটা বাণিজ্যিকভাবে তৈরি করেন, আমরা এখানে এই শেষ স্লাইডটাতে আমাদের একটা আবেদন রাখছি যে বাণিজ্যিকভাবে যদি আপনারা ইপাব বই তৈরি করেন, যেমন করে ইবুক বিক্রি হয়, এবং সেটা যদি আপনারা বাণিজ্যিকভাবেই বিক্রি করেন, তাহলে কিন্তু আমাদের মতো, আমরা যারা কালির লেখা পড়তে পারি না, আমাদের পক্ষে কিন্তু এই বইগুলো কিনে খুব স্বাধীনভাবে পড়া সম্ভব। এবং এই যে বইমেলা, কয়েক হাজার বা কয়েক লক্ষ বইয়ের বইমেলা, সেখানে আমাদেরকে কিন্তু সত্যি সত্যি ওইরকম মানে একটা আমাদের কাছে সবই দুর্বোধ্য কালির অক্ষর, সেটা কিন্তু সুবোধ্য হতে পারে এবং আমরা বইয়ের পাঠক হতে পারি। সেই জন্য ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আহ্বান রইল বাংলা বইয়ের পাবলিশারদের কাছে, আপনারা ইবুক তৈরি করার উদ্যোগ গ্রহণ করুন এবং খেয়াল রাখবেন সেটা যেন ইপাব হয়, যাতে আমরা সেটাকে ব্রেল পদ্ধতিতেও পড়তে পারি, অন্তত এই 3টে পদ্ধতিতে আমরা পড়তে পারি। এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ যিশু দেবনাথকে। অ্যাকচুয়ালি তার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য, সেটা সুন্দরভাবেই পরিস্ফুট হয়েছে, সেটা আমরা সকলেই হৃদয়ঙ্গম করতে পেরেছি। এই উন্নত প্রযুক্তির মাধ্যমে যাতে বাংলা ভাষায় আরও বই তৈরি হয়, এই আবেদন নিয়ে আমরা বিভিন্ন পাবলিকেশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। এই প্রতিশ্রুতি আজ এখানে আমরা রাখছি। আমাদের সময় শেষ। আমাদের আজকে এখানে এই আলোচনা করতে দেওয়ার জন্য এই 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার যারা উদ্যোক্তা, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, তাদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই উদ্যোগটা আমরা নিতেই পারতাম না যদি যাদবপুর ইউনিভার্সিটি প্রেসের সহায়তা আমরা না পেতাম। তাই জেইউ প্রেস এবং তার ডাইরেক্টর শ্রী অভিজিৎ গুপ্ত মহাশয়কেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যারা উপস্থিত হয়ে এতক্ষণ আমাদের এই বক্তব্য এবং প্রেজেন্টেশন দেখলেন, তাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে আজ আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।